সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যান ভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্যান ভিশন টিভিতে, প্যান ভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমরা জানি আমাদের প্রকৃতির মাঝে নেমে এসেছে শীত। পৌষের আজ দ্বিতীয় দিন। সুধীমণ্ডলী, এই শীতে পিঠাপুলির মিষ্টি আয়োজন যেমন থাকে, পাশাপাশি শীতকালীন কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। বিশেষ করে শ্বাস প্রশ্বাসজনিত রোগ, সর্দি কাশিজনিত রোগ খুব স্বাভাবিক আকার ধারণ করে থাকে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় শীতকালে নাকের সমস্যাসমূহ নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। শুভ দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, যিনি সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিভাগে কর্মরত আছেন। আমাদের সকলের একান্ত প্রিয়ভাজন এবং শ্রদ্ধাভাজন ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যান ভিশন স্টুডিওতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে আপনার সাথে কথা বলতে চাই শীতকালে নাকের সমস্যাসমূহ নিয়ে। তো শুরুতেই আমরা যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে আপনারা তো নিয়মিত অনেক রোগী দেখছেন এবং অনেক মানুষের সেবা দিচ্ছেন। তো যেহেতু শীতকাল চলে এসেছে, এই শীতকালে শীতজনিত বা ঠান্ডাজনিত কারণে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব বাড়ে। তো আপনারা শীতজনিত নাকের সমস্যা নিয়ে রোগীরা আসে, এরকম কী কী সমস্যা নিয়ে মূলত আপনারা রোগী পান বেশি বেশি? ধন্যবাদ। আসলে শীতকাল আমরা যা ইএনটির ডাক্তারদের জন্য জি, অনেক বিজি টাইম যায়, কারণ হলো শীতের সময় নাক কান গলা এই প্রবলেমগুলো নিয়েই মানুষ আসে। জি, যেহেতু আজকে আমাদের টপিক হলো নাকের প্রবলেম যাদের আছে তারা আলটিমেটলি শীতকালেই বেশি সাফার করে। জি, তো যদি প্রবলেমের মধ্যে বলি, সবচেয়ে কমন প্রবলেম হলো নাক বন্ধ। জি, যে কোনো কারণেই নাক বন্ধ হয়ে যায়। এই নাক বন্ধ সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। এবং আমরা যদি এগুলো একটু ভাগ করে বলি, তাহলে শিশু এবং অ্যাডাল্ট দুই শ্রেণীর মানুষেরই ভিন্ন ভিন্ন কারণে নাক বন্ধ থাকতে পারে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আজকে। যদি শিশুদের ক্ষেত্রে বলি, খুব কমন হলো কমন কোল্ড। জি, যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠান্ডা লাগা থেকে নাক বন্ধ হয়ে যাওয়া, এটা যেমন আছে, তেমনি যারা অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস, সিজনাল, জি, যখন এরকম শীতকালে অথবা গরমকালে যে কোনো অ্যালার্জেন অথবা প্রকৃতির যে অ্যালার্জেন যে সময়টা বেড়ে যায়, তখনও কিন্তু এই প্রবলেমগুলো বাড়ে। এর বাইরে তো কিছু ডিজিজ আছেই, আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। জি, অনেক ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আমরা তো শীতকালের সমস্যাগুলোর মধ্যে, যেহেতু আমাদের শ্বাসনালী বেঁচে থাকার হচ্ছে পূর্ব শর্ত শ্বাসনালীর স্বাভাবিক কার্যক্ষমতা, তো তার প্রথম অংশ তো হচ্ছে আমাদের নাক, শ্বাস প্রশ্বাস মানে ঢোকা এবং বের হওয়ার। তো সেক্ষেত্রে নাক বন্ধ হয়ে থাকলে আসলে একজন মানুষের জীবন খুবই দুর্বিষহ হয়ে থাকে, বিশেষ করে ঘুমানোর সময়ও অনেকের অনেক কষ্ট হয়। তো নাকের বিভিন্ন ধরনের সমস্যাগুলোর কথা আমরা জানি। তার মধ্যে নাকের হাড় বাঁকা হয়ে যাওয়া, এবং আপনি বলেছেন যে বাচ্চাদের এডিনয়েডের সমস্যা এবং বড়দের ক্ষেত্রেও অনেক সময় অ্যালার্জির সমস্যা, এগুলো নিয়ে আমরা আপনার সাথে কথা বলতে চাই। পলিপের সমস্যা নিয়ে কথা বলতে চাই। তো আমরা শুরুতে যদি একটু নাকের হাড় বাঁকা নিয়ে কথা বলতে চাই। আমাদের অনেকেরই নাকের হাড় বাঁকা থাকে। তো নাকের হাড় বাঁকা থাকা মানেই কি এটা কোনো চিন্তা বা আতঙ্কের কারণ কিনা? আচ্ছা, ঠিক আছে। এটা হলো আসলে কি, অ্যানাটমিক্যালি কম বেশি আমাদের সবারই কিছু না কিছু নাকের হাড় বাঁকা, একদম স্ট্রেট কারণই না। জি, কিন্তু তখনই নাকের হাড় বাঁকা চিকিৎসা করতে হয় যখন এত বেশি বাঁকা থাকে যেটা তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের চলার পথকে বাধা সৃষ্টি করছে। জি, যদি এমন হয় তাহলেই সেক্ষেত্রে আমরা সার্জারি বা অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে যাই। কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হলো নাকের হাড় যখন একদিকে বাঁকা হয়, অন্যদিকে কম্পেনসেশনের জন্য অন্যদিকে যে ইনফেরিয়র টার্বিনেট বা যে মাংসপিণ্ডটা নাকে থাকে ন্যাচারালি, ওইটা বড় হয়ে যায় স্পেস পেয়ে। এই কারণে নেজাল ব্লকেজ হয়। তারা এই নাক বন্ধের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। কিন্তু যখনই আমরা দেখি যে হাড় বাঁকাটা এবং নাকের মাংস বৃদ্ধি পাওয়া, দুইটা মিলে তার স্বাভাবিক শ্বাস নেওয়ার পথকে বাধা সৃষ্টি হচ্ছে, নিতে পারছে না, তখনই আমরা এটার চিকিৎসায় যাই। অনেক সময় কনজারভেটিভ কিছু চিকিৎসা দিয়ে হয়তো টার্বিনটাকে ছোট করলে সে ভালো থাকে। যদি দেখা যায় কনজারভেটিভ ফেল করছে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা সার্জারি করে এটা সমাধান করি। নাকের হাড় বাঁকাজনিত সমস্যা নিয়ে যারা আপনাদের কাছে আসে, তো এটা যে নাকের হাড় বাঁকাজনিত সমস্যা, এটা আপনারা নিশ্চিত হন কিভাবে?
আসলে এক নম্বর হলো অ্যান্টেরিয়র রাইনোস্কোপি বলি আমরা, আমাদের ডাক্তারের কাজই তো আমরা ডায়াগনোসিস করব, জি পার্ট অফ আওয়ার জব। আমরা আলটিমেটলি দেখি, আমাদের এখন চেম্বারগুলোতেই এন্ডোস্কোপ থাকে, আমরা এন্ডোস্কোপ দিয়ে দেখি, অথবা ইভেন হেডলাইট দিয়ে দেখা যায়, গ্রসলি নাকের হাড় বাঁকা থাকলে বোঝা যায়, অথবা নাকে যদি কোনো মাংসপিণ্ড বা অথবা ইভেন পলিপ বা অন্য কোনো ডিজিজও থাকে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এছাড়া আমরা ইমেজিং করি, অনেক সময় প্রয়োজন হলে আমরা এক্সরে করলে অথবা সেটা সিটি স্ক্যান করি, স্ক্যান করলে আমরা কোথায় কোথায় অবস্ট্রাকশন এগুলো আমরা ধরতে পারি। কিন্তু আপনারা এমনিতেই আপনাদের যন্ত্র সাধারণ মানুষের আমরা ভাষায় যদি জাস্ট আমরা বলি, ক্লিনিক্যালি আমরা সেটা দিয়ে দেখলে বোঝা যেতে পারে। একজন পেশেন্ট যখন নাকের হাড় বাঁকা জনিত সমস্যা, আমি বারবারই এই কথাটা বলছি, এটা তো মেডিকেলের ভাষায় ডিএনএস বলা হয়ে থাকে। তো এই সমস্যা কিন্তু আমাদের অনেকেই ভুগেন, বা অনেকের পরিবারের সদস্যরাও এই সমস্যায় আছেন, হয়তো সবার সমস্যা হচ্ছে না, কিন্তু নাকের হাড় বাঁকা হয়তো বা তার আছে। তো এটার চিকিৎসা নিয়ে যদি আপনার কাছে আমরা শুরুতে একটু জানতে চাই, যে নাকের হাড় বাঁকাজনিত সমস্যা নিয়ে একজন রোগী যখন আপনাদের কাছে আসে, ডক্টরের কাছে আসা মানে নিশ্চয়ই তার কোনো না কোনো সমস্যা হচ্ছে দেখেই তো আসে। তো এই প্রাথমিক ধাপে আসলে আপনারা কিভাবে চিকিৎসা আমরা তো আগে প্রথমে পেশেন্টকে দেখি, জি তার হিস্ট্রি নিই, জি যে তার কি সব সময় বাঁকা থাকে, মানে সব সময় নাক বন্ধ, সে তো নাক বন্ধ নিয়ে আসে, জি সে তো হাড় বাঁকা নিয়ে আসে না, সে বলে যে আমার নাক বন্ধ, তার কোন সময় নাক বন্ধ, কেন নাক বন্ধ। সো এটা আমরা আলটিমেটলি আইডেন্টিফাই করি, এবং একই সাথে যদি আমরা এক্সামিনেশন করতে যে দেখি তার গ্রসলি ডেভিয়েটেড, তখন আমরাই বলে দিই যে আপনার ডায়াগনোসিস এটার ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলে ভালো হবে, অথবা এটার ক্ষেত্রে সার্জারি করা লাগবে। এবং আপনার যদি ইমেজিং লাগে ওটাও আমরা করে ফেলি। মানে আলটিমেটলি পেশেন্ট আসার পরে পেশেন্ট তার রোগীর ধরন অনুযায়ী, রোগী এবং রোগের ধরন অনুযায়ী আমরা চিকিৎসাটা, এবং তার বয়স, তার জি লাভ ক্ষতি, আমি কতটুকু তাকে বেনিফিট দিতে পারবো, সকল কিছু। আমরা তো রোগী এবং আমরা সার্জন বা ডাক্তার, আমরা তো টিম, আমরা পরস্পরের সাথে ডিসকাস করে পেশেন্টকে যতটুকু বেনিফিট দিতে পারি, তো সেইভাবে আমরা আলটিমেটলি সমাধানে যাই, এবং আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো সমাধান আছে, এবং আমরা বাংলাদেশে তো খুব কমনলি এই অপারেশনগুলো বা এগুলোর সমাধানের ক্ষেত্রে যদি চূড়ান্ত সমাধান কেউ পেতে চায়, তাহলে তো আপনারা নিশ্চয়ই সার্জারি বা অপারেশনকেই সাজেস্ট করে থাকেন। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো তার ডেভিয়েশনটা কতটুকু, তার স্বাভাবিক জীবনযাপন এবং এইটা তার লাইফস্টাইলকে কতটুকু হ্যাম্পার করছে। এটা যদি তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণ হয়, অর্থাৎ ঘুমের মধ্যে দম আটকে আসতেছে, এবং এর কারণে বিভিন্ন কমপ্লিকেশন হচ্ছে তার, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের তো সমাধান করতেই হবে। আপনি নিজে নাক বন্ধ করে দেখবেন, আমার যেমন ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি, নাক বন্ধ করে দেখবেন যে আপনি শ্বাস নিতে পারবেন না, যে কষ্টটা, সো তাকে কষ্ট থেকে মুক্তি আমাদের দিতে হবে। সো ওইটার জন্যই আলটিমেটলি যখন সার্জারি প্রয়োজন সার্জারি করি, যখন ওষুধ দেওয়া প্রয়োজন ওষুধ দিই, যখন লাইফস্টাইল চেঞ্জ করতে বলি চেঞ্জ করতে বলি। শুধু ওষুধ দিয়েই কি নাক বাঁকার সমস্যাজনিত? না, নাক বাঁকা কখনো ওষুধে সোজা হবে না, কিন্তু যেটা হবে তার বাঁকার কারণে যদি তার শ্বাস নিতে সমস্যা না হয়, সেটা ইমপ্রুভ করবে, সেটা তো ইমপ্রুভ করে যাবে। আমরা বুঝতে পেরেছি আপনার। আমরা একটু অপারেশন দিকে যেতে চাই, যে যদি কারো অপারেশন দরকারি হয়ে থাকে, আমাদের সাধারণ মানুষের মাঝে জনশ্রুতি আছে যে নাক বাঁকার অপারেশন একবার করলে সেটা আবারও হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? আচ্ছা, অপারেশন নিয়ে আমি যদি আরেকটু সময় নিই, যে অপারেশনটা আসলে এখন তো অনেক প্রযুক্তি অনেক ডেভেলপ করে গেছে। আমরা যদি ডিসিশন নিই আমরা এই অপারেশনটা আমরা করবো ডেভিয়েটেড সেপ্টাম, তাহলে সেক্ষেত্রে আমরা এখন এন্ডোস্কোপিক সার্জারি করি, অর্থাৎ এন্ডোস্কোপ দিয়ে দেখে একদম অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র পর্যন্ত কোথায় কোথায় কতটুকু ডেভিয়েশন দেখে আমরা সার্জারি করে দিতে পারি। আগে একসময় এসএমআর করা হতো, যে আমরা একটু ডিস্ট্রাকটিভ অপারেশন, এখন আমরা সাধারণত সেপ্টোপ্লাস্টি করি, অথবা কম্বিনেশন, এই দুটার মধ্যেই কম্বিনেশন করি। আলটিমেটলি যতটুকু তার কারেকশন করার প্রয়োজন, তার নাকের শেপ ঠিক রেখে আমরা সেটা করার চেষ্টা করি। আর একটা ব্যাপার, আপনি যে কোশ্চেনটা করলেন যে নাক মানে বাঁকা হলে অপারেশন করলে আবার হয়, আসলে হাড্ডি বাঁকা ঠিক করে ফেললে আর হবে না ইনশাল্লাহ, কিন্তু যদি ইনকমপ্লিট হয় তাহলে অনেক সময় বাঁকা থেকে যেতে পারে, অথবা নাকের পাশে যে মাংস আছে ইনফেরিয়র টার্মিনেট, এই টার্মিনেটটা তো আমরা অপারেশন করে ফেলে দিই না, ওইটা তো আমাদের শরীরের পার্ট, ওটা অনেক সময় হয়তো অপারেশনের সময় ছোট করে দিই, ওইটা হয়তো অ্যালার্জির কারণে বড় হয়ে যেতে পারে, বড় হয়ে গিয়ে তার ওই আবার তার নাক বন্ধ হয়ে যেতে পারে, ওইটার ম্যানেজমেন্ট আবার আলাদা। এই জন্য একবার হাড় অপারেশন করলে যদি প্রপারলি অপারেশন করা হয় তাহলে ওইটা আর বাঁকা হবে না। চিকিৎসক দেখে যদি মনে করেন যে তার অপারেশন করা দরকার, সেক্ষেত্রে আর দ্বিতীয়বার আতঙ্কিত হওয়ার মনে হয় না, এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং এটা এখন এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেসিয়াতে করি। আমি এদিকে যাচ্ছি আসলে,
যে এই যে অপারেশন যদি কারো করতে হয়, যে কোনো অপারেশনে তো আসলে মানুষ ভয় পায়, যে কোনো মানুষই আসলে অপারেশনের ব্যাপারে ভয় পায়। তো এই নাক বাঁকা, নাকের হাড় বাঁকা থাকার যে অপারেশনটা, এটা কোনো জটিল কোনো প্রক্রিয়া কিনা, এবং এই প্রক্রিয়ার মাঝে রোগীকে কি সম্পূর্ণ অজ্ঞান করা হয় কিনা, নাকি আপনি যেটা বলছিলেন যে শুধুমাত্র লোকাল দিয়ে সব ক্ষেত্রে করা হয়? আচ্ছা, এটা আসলে নাকের হাড় বাঁকা এটা একটা অপারেশন। প্রতিটা অপারেশনই যার অপারেশন হবে তার জন্য খুবই আতঙ্কের ব্যাপার, তাই না? কিন্তু আমরা অ্যাসিওর করি পেশেন্টকে, কারণ হলো এই অপারেশনটা জেনারেসিয়া বা ফুল অজ্ঞান করে করা সম্ভব, আবার অবশ করে করা সম্ভব। যেমন আমরা ঢাকা মেডিকেল কলেজে ম্যাক্সিমাম পেশেন্টকে অবশ করে এই অপারেশনটা করি। অনেকে ইনজেকশনকে ভয় পান, অনেকে নিজেরা জিয়ে দিতে চান, তাদেরকে জিয়ে দিয়ে করা হয়। আবার অনেকে যে চান যে আমি লোকাল বলতে মানে সম্পূর্ণ অজ্ঞান করা, সম্পূর্ণ অজ্ঞান করে। সো দুইভাবেই করা যায়। খুবই বড় বিশাল অপারেশন, অনেক বড় প্রসিডিউর এমনও না, খুবই কমন অপারেশন, সিম্পল অপারেশন। এবং এখন এন্ডোস্কোপিক গাইডেন্স, তারপরে আমরা অপারেশনের পরে যে প্যাক ইউজ করি, আগে যেমন একসময় গজ ব্যবহার করা হতো, আমরা মেরোসেল ব্যবহার করি। এখন অনেক বেশি কমফোর্টেবল এবং কম্পারেটিভলি অনেক বেশি নিরাপদ এই অপারেশনটা। এবং এটা অপারেশন জনিত কোনো জটিলতা আছে কিনা? অপারেশন সংক্রান্ত আমরা বলে থাকি, সার্জনরা সাধারণত আমাদের সার্জারি সংক্রান্ত জটিলতা সম্ভাবনা খুবই কম। আমাদের কিছু কমপ্লিকেশন তো আছেই প্রতি সার্জারিতে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। আমরা যেটা চিন্তা করি, অনেক সময় অ্যানাস্থেসিয়া এবং এই রিলেটেড কিছু কমপ্লিকেশন হয়। সো আমরা অ্যানাস্থেসিয়া কনসালটেন্ট সহ আমরা একটা টিম করে নিয়ে আমরা করি এবং পেশেন্টকে প্রপার কাউন্সেলিং করি। তবে এই অপারেশন মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। টনসিল এবং সেপ্টোপ্লাস্টি খুবই কমন ইএনটির। এবং এই অপারেশনে তো যদি এত বেশি কমপ্লিকেশন হতো তো নিশ্চয়ই এত বেশি করা হতো না, তাই না? এটা অপারেশনের পরবর্তী সময়ে রোগীদেরকে আসলে কতদিন হসপিটালে থাকতে হয়, এবং তার পরবর্তী সময়ে কিছু বিশেষ নির্দেশনা আছে কিনা যদি এটা? হ্যাঁ, আমরা যদি অপারেশনটা লোকাল অ্যানেস্থেসিয়া করি, এটা সাধারণত ডে কেয়ার সার্জারি, সেদিন চলে যেতে পারে। যেদিন অপারেশন করি সেই দিন বা পরের দিন সকালে চলে যায়। জিএ করলেও তাই, একদিন পরেই চলে যেতে পারে। পেশেন্টকে 2 সপ্তাহ একটু ভারী কাজ থেকে বিরত থাকতে বলা হয়। একদিন নাকে ব্যান্ডেজ থাকে, 1 সপ্তাহ পরে আমরা স্প্রিন যদি কখনো দিই, এটা 1 সপ্তাহ পরে খুলে দিই। পেশেন্ট মোটামুটি উইদিন 7 ডেজ তার নর্মাল কার্যক্রমে ফিরে যেতে পারে। পরবর্তী সময়ে কোনো বিশেষ নির্দেশনা বা কিছু ওষুধ দীর্ঘ সময় খেতে হবে এরকম কোনো পরামর্শ? যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে অথবা অ্যালার্জি রিলেটেড প্রবলেম থাকে এর সাথে, তখন আমরা কিছু অ্যালার্জি ওষুধ বা অন্য ওষুধপত্র দিয়ে দিই। ওটা পেশেন্টকে সুন্দর করে কাউন্সেলিং করা থাকে এবং নাকটা যেন সে ক্লিন রাখে। জি, অনেক ধন্যবাদ। আমরা এর পরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেতে চাই, সেটি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে নাক বন্ধ থাকার যে সমস্যা। আপনি আমাদেরকে একটু এ বিষয়ে একটু ইঙ্গিত দিয়েছেন যে এডিনয়েড সমস্যা সহ বাচ্চাদের আরও কিছু সমস্যা হয়, এবং শীতকালে বাচ্চাদের এই সমস্যাগুলো প্রায় সব বাবা মায়ের একটা আতঙ্কের কারণ হয়ে থাকে। যদি বাচ্চার নাক বন্ধ থাকা জনিত কারণে শ্বাস নিতে সমস্যা হয়, স্বাভাবিকভাবে এটা বাবা মা সহ সকলে আতঙ্কিত হওয়ার বিষয়। তো কোনো বাচ্চার যদি এরকম নাক বন্ধ জনিত শ্বাসকষ্ট সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, তার ক্ষেত্রে আসলে আপনারা কি করেন? নাক বন্ধ শ্বাসকষ্ট আসলে দুটো রোগ। আমরা সবসময় গার্জিয়ানকে জানার চেষ্টা করি যে আসলে নাক বন্ধ হওয়ার কারণে পেশেন্ট কি কি সিমটম প্রেজেন্ট করছে। জি। তো খুব কমন একটা কথা বললেন, কমন কোল্ডের বাইরে অ্যাডেনয়েড একটা বড় সমস্যা। জি। এটা তো আমার কাছে মনে হয় একটা ন্যাশনাল প্রবলেমের মতো। ছোট বাচ্চাদের অ্যাডেনয়েড এবং এর কমপ্লিকেশন হিসেবে তাদের হেয়ারিং লস সহ অন্যান্য প্রবলেম নিয়ে প্রতিনিয়ত আমরা এইসব পেশেন্টগুলো পাচ্ছি, যেটা আমাদের টোটাল সমাজকে এফেক্ট করছে। জি। তো অ্যাডেনয়েডের ক্ষেত্রে সাধারণত বাচ্চারা হাঁ করে শ্বাস নেয়, নাক ডাকে, ঘুমের মধ্যে উঠে বসে থাকে, সে শ্বাস নিতে পারছে না। সিম্পল একটা এক্সরে ন্যাজোফেরিংস করেই আমরা ধরতে পারি রোগটা কি। যদি আমরা ওটা ধরতে পারি, আমরা কিন্তু এর খুব চমৎকার চিকিৎসা আছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি যে আমাদের গ্রেডিং আছে তো 1 2 3 4, 1 2 নর্মালি কনজারভেটিভ দিলেই পেশেন্টটা ভালো থাকে। 3 4 হলে আমরা হয়তো অনেক সময় সার্জারি সাজেশন দিই। 4 হলে তো সার্জারি করতে হয়, 3 প্লাস মাইনাস আমরা অনেক সময় সার্জারি করি, অনেক সময় কনজারভেটিভ দিই। এটা আমরা গার্জিয়ানকে যখন বুঝায় বলি, তারা যদি অ্যাসিওর হন এবং তারা যদি তাদের বাচ্চাদের ট্রিটমেন্ট এবং নিয়মকানুন যেগুলো আমরা বলে দিই এগুলো মেনে চলেন, তাহলে বাচ্চারা কিন্তু ভালো থাকে। এডিনয়েড শব্দটা নাক বন্ধ থাকা বা বাচ্চার শ্বাস নিতে পারছেন না নাক বন্ধের কারণে, এটা হয়তো বা গার্জিয়ানরা সকলেই বুঝেছেন। এডিনয়েড শব্দটা হয়তো বা অনেকের কাছে একটু নতুন মনে হতে পারে, এটাকে একটু আমাদের পরিচয় করে দিবেন? এটা আসলে যদি ছবি থাকতো আমি দেখাই দিতে পারতাম। সেটা হলো আমাদের ন্যাজোফ্যারিংস বলি, অর্থাৎ যদি অন্য দিক দিয়ে বলি, মুখের মধ্যে আমরা তো টনসিল সবাই জানি, আলাজাব্বার পিছনে একটা মাংসের পিণ্ড থাকে।
নর্মাল নাকের এয়ারওয়েতে যে বাতাসটা যায় ওইটা নিচে নামতে পারে না, ওখানে বাধার সৃষ্টি হয়। এবং এটা আমরা বলি নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল, একটা হলো মুখের টনসিল প্যালাটাইন টনসিল, এটা হলো নাকের পিছনের টনসিল। সবার ক্ষেত্রে তো এটা থাকে, সবাই থাকে, বিশেষ করে এটা থাকবে বাচ্চাদের। বাচ্চার বয়স সাধারণত 12-13 হয়ে যাওয়ার পর এটা রিগ্রেস করা শুরু হয়। আচ্ছা, এর আগে এটা কিন্তু বাড়তে থাকে। মানে এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যাডিনয়েড জনিত সমস্যাটা এই জন্য যখনই ছোট বাচ্চা কেউ নাকের বন্ধনী আমাদের কাছে আসে, প্রথম আমরা এটাকে এক্সক্লুড করার চেষ্টা করি। আচ্ছা, এটা কি মানে স্বাভাবিক, যদি এটা স্বাভাবিক একটা অর্গান আপনি বলছেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে থাকে, তো সেটা তো প্রবলেম করার কথা না, এটা কখন প্রবলেম করে? না, আসলে কি এই যে এনলার্জড অ্যাডেনয়েড থাকবে, বড় হয়ে যায়, এটা স্বাভাবিক, ছোট বাচ্চাদের থাকে, জি গ্রেড 1 সবার থাকে। জি, কিন্তু যখন এটা হাইপারপ্লাসিয়া হয়, অর্থাৎ বড় হয়ে এনার্জির প্রভাবে যদি বড় হওয়া শুরু হয়, রাস্তাকে যদি সে বন্ধ করে এবং দেয়, সে যদি শ্বাসনালীর পথটাকে বন্ধ করে দেয়, তখন এই সমস্যা, তখনই তো সে শ্বাস নিতে পারবে। আপনারা এটা নিশ্চিত হন বললেন যে এক্সরে করে আমরা নিশ্চিত হই। অনেক সময় নেজোএন্ডোস্কোপি করে দেখি যে কত বড় অ্যাডেনয়েড। যদি ছোট থাকে আমরা অনেক সময় কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলে পেশেন্টটা ভালো থাকে এবং অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। যদি দেখি না এটা অনেক বড় হয়ে গিয়েছে, বাচ্চা স্বাভাবিক শ্বাস নিতে পারছে না, তখন ওই পেডিয়াট্রিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি আমরা, ঘুমের মধ্যে অমটকে যাওয়া। আচ্ছা, আপনি আমরা একটু বললেন, আবার একটু বলবেন কি যে এডিনোয়েড বড় হয়ে যাওয়ার কারণে বাচ্চাদের যে লক্ষণগুলো প্রকাশ পায়, মানে অভিভাবকরা তো, বাচ্চারা তো অনেক সময় অনেক ছোট বাচ্চা হতে পারে যে হয়তো প্রবলেমটা বলতে পারছে না, কিন্তু তার প্রবলেম তো বাবা মা কাছ থেকে খেয়াল করবেন অভিভাবকরা, তারা আসলে কিভাবে বুঝতে পারবেন যে তার বাচ্চার এই নাক বন্ধজনিত রোগ আছে? একটা হলো বাচ্চা যখন বসে থাকে দেখবেন হাঁ করে শ্বাস নেয়, জি, নাক বন্ধ, নাক দিয়ে সিকশন আসতেছে। বাচ্চা যখন ঘুমায়, জি, সে হাঁ করে ঘুমাচ্ছে, জি, সে নাক ডাকতেছে, ঘুমের মধ্যে উঠে বসতেছে, শুধু শুধু পজিশন চেঞ্জ করতেছে। অনেক সময় বাচ্চা কানে কম শুনে। অ্যাডেনয়েড কি করে? হ্যাঁ, অ্যাডেনয়েড হলো আমাদের নাক এবং কানের মাঝখানে যে টিউবটা বলা হয় ইউস্টেশন টিউব, ওটাকে ব্লক করে দেয়। তখন এখানে পানি জমে, ফ্লুইড জমে, জি, ইফিউশন হয়, সো বাচ্চা কানে কম শোনে। বাচ্চা যদি লং টাইম এমন থাকে তাহলে আমার বাচ্চা কিন্তু অনেক সময় হাবা গোবা হয়ে যায়, কথার কনসেন্ট্রেশন দিতে পারছে না, ব্যাক বেঞ্চার, পড়াশোনায় মনোযোগ কম, একটু বোকাশোকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, নাক ছোট হয়ে যাচ্ছে, পিঞ্চ নোজ বলি আমরা, সামনে দাঁত উঁচু হয়ে যাচ্ছে, এরকম টাইপের অনেকগুলো অফিসিয়াল কমপ্লিকেশন সমস্যা হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, ছোট থেকেই শুরু হয়, এটা যদি অ্যাড্রেস না করা হয় আস্তে আস্তে এই প্রবলেমগুলো বাড়তে থাকে। কিন্তু যখন কমপ্লিকেশন হয়ে যায় তখন আমাদের কাছে আসে, তখন হয়তো আমরা ওই রোগটাকে সমাধান করতে পারি, কিন্তু তার যেটুকু ক্ষতি হয় এটা তো অনেক ক্ষেত্রে হয়ে যায়। এই জন্য বাবা মাকে সতর্ক থাকা উচিত এবং অবশ্যই আর্লি অবস্থায় ট্রিটমেন্ট করা উচিত। লক্ষণগুলো কোনো বাচ্চার যদি প্রতীয়মান হয় তাহলে খুব দ্রুতই নাক কান গলা বিশেষজ্ঞ সার্জনের কাছে যাওয়া উচিত। এবং আপনি আমাদেরকে এই বিষয়টা একটু নিশ্চিত করুন যে যদি এরকম প্রবলেম হয়ে যায় তাহলে সেই বাচ্চার শুরুতেই যদি চিকিৎসা গ্রহণ করে, যদি অপারেশনের প্রয়োজন হয় তাহলে সেটা কি বাচ্চার একদম স্বাভাবিক জীবন বা একদম স্বাভাবিক জীবন। এবং এটা একসময় অ্যাডেনয়েড অপারেশন আমরা যখন ট্রেনিং করেছি, বা অনেকের ক্ষেত্রে অনেক ভয় লাগে যে একটা ছোট বাচ্চা অপারেশন করা, কিন্তু এখন কিন্তু প্রযুক্তি অনেক ডেভেলপ করেছে। আমি আগেই বলেছি আমরা কিন্তু এখন আর ম্যানুয়ালি সাধারণত করি না, অর্থাৎ না দেখে কিউরেট দিয়ে নিয়ে আসি, এটা খুব কমই করা হয়। এখন এন্ডোস্কোপ ব্যবহার করা হয়, এন্ডোস্কোপ দিয়ে আমরা দেখি, ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দিয়ে দেখে কতটুকু অ্যাডেনয়েডের প্যাট আছে, মানে সেই অ্যাডেনয়েডটা ফুললি রিমুভ করি আমরা। এবং এটার ক্ষেত্রে মাইক্রো রিব্রাইড ইউজ করি, এখন কোবলেশন আসছে, জি, একদম ব্লাডলেস। এক্ষেত্রে তো বাচ্চাকে অজ্ঞান করে নিতে হয়, অজ্ঞান করে করতে হয়, একদম টোটালি ব্লাডলেস প্রসিডিউর। হ্যাঁ, কোবলেশন দিয়ে আমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা পেলাম এবং এডিনয়েডের আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইলাম। আমাদের আসলে সময়ও প্রায় শেষের দিকে, আমরা আমাদের কিছু প্রশ্ন এসেছে, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই, এই প্রাসঙ্গিক। আমাদের একজন দর্শক আসাদুর রহমান আকাশ বলেছেন, মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারতেছি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তিনি আবার প্রশ্ন করেছেন যে বাচ্চাদের নাক বন্ধ থাকার বিষয়টা যদি বলতেন। এটা নিয়ে আমরা কথা বলেছি, আমার মনে হয় যে এটা নিয়ে আরেকটু বিষয় একটু জানতে চাই আমরা, যে কোনো একজন বাচ্চার যদি প্রাথমিকভাবে নাক বন্ধ থাকে, এটা সর্দি যে হতে পারে শীতকালে, যেটা কমন সমস্যা, তা এই পরিস্থিতিতে আসলে বাবা মারা কি করবেন? মানে অনেক সময় দেখা গেল যে সঙ্গে সঙ্গেই তো আর চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ সবসময় থাকে না, মানে ঘরোয়া কোনো চিকিৎসার কোনো সাজেশন দিবেন কিনা? ঘরোয়া চিকিৎসা কিন্তু আমাদের বাবা মারা বাচ্চা যখন বড় করে তারাই নিজেরাই অনেক ক্ষেত্র অনেক সচেতন থাকেন। খুব কমন ব্যাপার হলো যেমন অ্যান্টিহিস্টামিন, অ্যালার্জি ওষুধ, কাশি ঠান্ডার জন্য যেগুলো আমরা ব্যবহার করি, যখন ঠান্ডা লাগবে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করেন, সিরাপ, একদম সিরাপ বাচ্চাদের খাওয়াইতে পারেন। 2 নম্বর হলো নাকে ড্রপ দিই। নাকে ড্রপের ক্ষেত্রে আজকে একটা সচেতনতামূলক কথা বলতে চাই। অনেকে দেখি আমি চেম্বারে পাই 2 মাস 3 মাস 1 বছর 2 বছর ধরে টানা নাকে ড্রপ দেন। এটা খুবই অন্যায়। দিলে আলটিমেটলি এইটা তার ডিজিজ প্রসেসকে আরও, নাকটা আবার বন্ধ করে দেয় আরও বেশি।
দেখবেন সবাই বলে যে নাকে ড্রপ দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আমরা বলি রাইনাইটিস মেডিকামেন্টোসা নামে একটা ডিজিজ এর জন্য হয়। সো লম্বা সময় নাকে ড্রপ দেওয়া যাবে না, খুব শর্ট টাইম আপনারা 3 দিন 4 দিন 5 দিন দিতে পারবেন। এবং অ্যান্টিহিস্টামিন খাওয়াচ্ছেন, নাকে ড্রপ দিচ্ছেন, ইমপ্রুভ করছে না, ডাক্তারের শরণাপন্ন হবেন না। আর অধিকাংশ ক্ষেত্রে ভাইরাল কারণে যে নাক বন্ধ হওয়া, এটা 5-7 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। কিন্তু ওই সময়টাতে বাচ্চাটাকে তো একটু শান্তি দিতে হবে। হ্যাঁ। এতে আপনি বলেছেন যে অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, নাকে ড্রপ দিতে পারেন, গরম পানি ভাপ দিতে পারেন। নাম কি সাজেস্ট করবেন যেটা কোনো ক্ষতি করবে না কিন্তু বাচ্চার নাকের এই ব্লকেজটা দূর করবে? আমরা জাইলোমেটাজোলিন অথবা অক্সিমেটাজোলিন আমরা ব্যবহার করি পেডিয়াট্রিক ডোজে। নরসল নামে যে ড্রপগুলো দেওয়া হয়, নরসল দেওয়া যেতে পারে, দিলে হয়তো নাকটা একটু খুললো, ক্লিন হলো, একটু আরাম পেলো। অনেক ধন্যবাদ। আমরা বাচ্চাদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পেলাম খুব অল্প সময়ের মধ্যে। আমাদের আসলে শেষ করতে হচ্ছে। আমরা একটা বিষয় শুধুমাত্র আপনার কাছ থেকে একটু আজকে প্রাথমিক ধারণা নেব, আমরা ভবিষ্যতে এটা নিয়ে আবারও কথা বলবো। সেটা হচ্ছে নাকের পলিপ। এটা নিয়ে মানুষেরা কিন্তু অনেকে কনসার্ন থাকে যে নাকে পলিপ হয়েছে, বা অনেক সময় মানুষেরা হয়তো বা এটাকে নাকের মাংস বেড়ে গেছে এরকম টার্ম হিসেবে পরিচিত। তো এই বিষয়টা আসলে কি এবং এটার জন্য কি করণীয় খুব সংক্ষেপে বললে আমরা। খুব সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং যে শব্দটা নিয়ে ফেলাসি আছে সেটা হলো পলিপ। রোগীরা এসেই বলে আমার নাকে পলিপাস হয়েছে। জি, রোগীও সেটা বুঝে, রোগীরা এরকম বলে। আসলে পলিপ ওরকম না, পলিপটা একটা বলি হলো আমরা মিউকোসাল সাইন এইটা। এবং আমাদের ম্যাক্সিমাম মানুষ মনে করে নাকের পাশে যে মাংস থাকে ইনফিরিয়র টার্মিনেট, ওইটাকেই পলিপ মনে করে। কিন্তু পলিপ আসলে ওইটা না। টার্মিনেট অনেক সময় বড় হয়ে যায়, ওইটাকে মানুষ পলিপ মনে করে। ওইটা টার্মিনেট আমাদের শরীরের একটা অঙ্গ। আর পলিপটা হলো আমাদের নাকের মধ্যে যে মিউকোসা আছে, সেই মিউকোসার থেকে পলিপ তৈরি হয়। অ্যালার্জির কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। ওই পলিপটা বাইরে বের হয়ে আসে সাদা একটা বড় মাংসপিণ্ডর মতো। ঠিক আছে। এবং পলিপটা আমাদের সাইনাসগুলোকে ইনভলভ করে। এবং পলিপ তো দুই রকমই আপনি জানেন, যে বাচ্চাদের ক্ষেত্রে এন্ট্রোকয়নাল পলিপ হয় সাধারণত, আর বড়দের ক্ষেত্রে ইথময়েডাল পলিপ। সো পলিপ একটা বিশাল চ্যাপ্টার, পলিপের ট্রিটমেন্টও একটা বিশাল চ্যাপ্টার। এবং আমরা বলি যে এখন এতটুকু এনশিওর করতে পারি আমাদের ঢাকা মেডিকেল কলেজে অথবা প্রাইভেট সেক্টরে এই নাজাল পলিপ, নাক বন্ধ হওয়া, যত যে সমস্যাগুলো বললেন সবগুলো খুব মানে ওয়ার্ল্ডের লেটেস্ট, আধুনিক এবং স্মুথ চিকিৎসা ব্যবস্থা, একদম ওয়ার্ল্ডের লেটেস্ট ট্রিটমেন্ট বাংলাদেশে আছে। এবং আমরা করছি, কনফিডেন্টের সাথে করছি, রোগীরা উপকার পাচ্ছে। এবং এর জন্য অন্য কোথাও দৌড়ানোর কোনো প্রয়োজন নেই বাংলাদেশে। এর এবং কেউ যদি আর্থিক বিষয় বিবেচনা করেন সেক্ষেত্রে সরকারি হসপিটালগুলোতে, সরকারি হাসপাতাল হচ্ছে, ইভেন প্রাইভেট সেক্টরেও এটা খুবই কম খরচে, বাইরের তুলনায় অন্তত 5 থেকে 10 গুণ কম প্রাইসে বাংলাদেশে, বাইরে বলতে দেশের বাইরের তুলনায়। আশা করি আমাদের দর্শকেরা এখান থেকে চমৎকার কিছু তথ্য পেলেন, আর রোগগুলো সম্পর্কে জানতে পারলেন, বিশেষ করে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অনেক আশ্বস্ত হয়েছেন। আপনি বলেছেন যে এই ধরনের সমস্যাগুলোর খুব সামান্য কিছু চিকিৎসার মধ্য দিয়ে তার জীবনটা খুব স্বাচ্ছন্দ্যকর হতে পারে। অনেকে হয়তো বা আসেন না, বা দিনের পর দিন, বছরের পর বছর এই সমস্যা নিয়ে ভুগছেন। আশা করি আপনার এই আলোচনা থেকে আমাদের দর্শকেরা উপকৃত হচ্ছেন। আমাদের আসলে আজকে শেষ করতে হচ্ছে। আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। নাকের যত্নের জন্য যদি আমাদের দর্শকদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকে, আপনি শেষ মিনিটে এটা একটু বলুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে শুধু নাকের না, আসলে আমি সবসময় বলে থাকি যে আমরা একটা বাগধারা পড়েছিলাম, সময়ের 1 ফোর আর সময়ের 10 ফোর। সো চিকিৎসার ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে যখনই প্রবলেম দেখা যাবে তখনই যেন আমরা সেটা সঠিক চিকিৎসাটা নিই, এবং নাকের ব্যাপারে অপচিকিৎসার শিকার না হই। আমরা প্রচুর পেশেন্ট পাই যারা নাকের ব্যাপারে হোমিওপ্যাথি, কবিরাজি, বিভিন্ন রকম অ্যাসিড এইগুলো দিয়ে আমাদের কাছে আসেন, এবং তারা একটা ডিজাস্টার নিয়ে আমাদের কাছে আসেন, এবং সেগুলো ম্যানেজ করা আসলে খুবই ডিফিকাল্ট। সো এই জন্য প্রথম পরামর্শ হলো আপনি সচেতন থাকেন, এবং নাকের প্রবলেম হলে নাকের ডাক্তারের কাছে যান, তার কাছ থেকে সঠিক পরামর্শ নেন, সঠিক চিকিৎসা নেন, ইনশাআল্লাহ আপনি রোগমুক্ত হবেনই। অনেক ধন্যবাদ আপনাকেও আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখবার জন্য। আশা করি আজকের এই আলোচনা আমাদের নাকের সমস্যা সমাধান করবার জন্য অনেক বেশি উপকারে আসবে। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।